বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইনে কিছু সবাইকে স্বাগতম। আমি প্রভাষক আব্দুল মজিদ। আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় কয়েকটা ক্লাস আমি বিগত দিনে নিয়েছিলাম, আজকে আশা করি শেষ করব। আমি একটা ক্লাস নিয়েছিলাম শেষের দিকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাফল্য, বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফল মানে স্বরূপ, ইভেন বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বর্ণবাদ বিরোধী কনসেপ্টটা কীরকম, কোথায় কীভাবে মানে এখনো বহাল আছে বা কতটুকু মানে এটাকে আরও কতদিন থাকবে, এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করবো। আজকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নবম অধ্যায়ের শেষ অধ্যায় বলেছি আগেই, সেরকম বর্ণবাদ বিরোধী আন্দোলন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের আরও বিষয় বলা হচ্ছে আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলন কোন সময় শুরু হয়েছিল নবতত্ত্বের ভিত্তিতে, সেটি বোঝানোর চেষ্টা করবো। এরপরে শেষ কথা হলো যে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাফল্য, আসলে যে আন্দোলনগুলো আমরা সেই অনেকদিন আগে থেকে বলতে গেলে ঊনবিংশ শতাব্দী থেকে কিংবা 18 শতাব্দী থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনগুলোর সফলতা কতটুকু সেটা বোঝানোর চেষ্টা করব। যাই হোক, দক্ষিণ আফ্রিকার পরে বর্ণবাদ বিরোধী আন্দোলন হয় আমেরিকায়। আমেরিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলন হওয়ার মূলত কারণগুলো ছিল এরকম যে আমেরিকায় প্রচুর তারা বর্ণবাদের শিকার হয়েছিল। ব্রিটিশরা আমরা জানি আগে আমেরিকাতে শাসন করতো কিংবা সেখানে তাদের ছিল আধিপত্য ছিল। তারা সেখানে যে 13টি উপনিবেশ স্থাপন করেছিল, সেই 13টি উপনিবেশে কৃষিকাজ, বনায়ন, পশুপালন, খনি গল্প এবং শিল্প কারখানা কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তারা বিভিন্ন অঞ্চল থেকে সেই অঞ্চলের লোক নিয়েছিল। বলতে গেলে বিভিন্ন অঞ্চল থেকে বলতে গেলে আফ্রিকার কথা যদি বলি, সেখান থেকে লোক নিয়ে যায় সেই কাজগুলোতে শ্রমিকের কাজ তারা করেছিল। করানোর কারণে একসময় আফ্রিকাতে খ্রিস্টাঙ্গ মানুষের দাস বিক্রি, আফ্রিকাতে খ্রিস্টাঙ্গ মানুষের দাসগুলোকে তারা আমেরিকা নিয়ে তারা বিক্রি করতো। কালক্রমে আমেরিকার দাস নির্ভর হয়ে পড়ে, অর্থাৎ দাসের উপর তারা ডিপেন্ড করতে শুরু করে। বাইরে থেকে যে আমেরিকা খ্রিস্টাঙ্গ লোকদের নিয়ে যাওয়া হতো আর সেখানে বিক্রি করা হতো। এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনিও কিন্তু ছিলেন দাসপ্রথার বিরুদ্ধে, তিনি একটা আইন পাশ করেছিলেন, কিন্তু বাস্তবে সেই আইনটা ততটুকু ফলপ্রসূ হয় না। বলতে গেলে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার বলি, কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার বলি, সেক্ষেত্রে আমরা এখানে দেখি যে কৃষ্ণাঙ্গদের নাগরিক ভোটাধিকার তারা সার্বজনীনভাবে স্বীকৃত ছিল না। সমাজের প্রতিটি অঞ্চলে সুবিধা বঞ্চিত ছিল কৃষ্ণাঙ্গ মানুষেরা, সুবিধা বঞ্চিত ছিল। ইভেন বলতে গেলে যদি বলি আমরা দাসরা সেখানে হোটেল, রেস্তোরাঁ, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েও গির্জা সব ক্ষেত্রে কৃষ্ণাঙ্গরা তারা কী হতো, বঞ্চনার শিকার হতো। ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কৃষ্ণাঙ্গরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করে। আমেরিকায় কৃষ্ণাঙ্গ ধর্মযাজক ও শিক্ষিত মানবাধিকার ব্যক্তি যারা ছিলেন, মানবাধিকার নিয়ে কাজ করেন, তারা কৃষ্ণাঙ্গের অধিকার আদায়ের স্বেচ্ছার হয়। এর ফলে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়। আমেরিকায় বাসের আসনে আগে যে কৃষ্ণাঙ্গদের একটা কী করা, কৃষ্ণাঙ্গদেরকে বসতে নিষেধ করা হতো কিংবা শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত ছিল, সেই ব্যবস্থাগুলো বিলোপ ঘটে। একটা পর্যায়ে গিয়ে ভোটাধিকার, নাগরিকাধিকার, ভোটাধিকার আইন পদ্ধতি সেখানে সুপ্রতিষ্ঠিত হয়। আমেরিকার কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার প্রাণপুরুষ ছিলেন, আমি আগেই আলোচনা করেছিলাম বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি, সেগুলো আগে আবার আলোচনা করতেছি বা উল্লেখ করতেছি। সেটা হলো আমরা আগে জানি যে মহাত্মা গান্ধীর নাম শুনেছিলাম, তারপরে আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছিলাম, তারপরে আমরা যে আলোচনা করেছিলাম সেটা হলো ডেসমন্ড টুডু, এবং দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত কিংবদন্তি ছিলেন, তার নাম হলো নেলসন ম্যান্ডেলা। যাই হোক, আব্রাহাম লিঙ্কনের সেখানে সূচনা করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি সেখানকার আমেরিকার যে বর্ণবাদ বিরোধী আন্দোলন তার প্রাণপুরুষ ছিলেন মূলত মার্টিন লুথার কিং এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট তোমরা জানো যে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প, তার আগে যিনি ছিলেন তিনি বারাক ওবামা, তিনি কিন্তু একজন কৃষ্ণাঙ্গ ছিলেন। বলতে গেলে যে বর্ণবাদ বিরোধী আন্দোলনগুলো কিংবা কৃষ্ণাঙ্গদের যে অধিকার আদায়ের আন্দোলনগুলোর ফসল কিন্তু বলা যেতে পারে এটা। বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন, তোমরা সবাই জানো বা আমরা যারা জানি, তিনি কিন্তু ছিলেন একজন কৃষ্ণাঙ্গ। তো এটাই ছিল একটা বড় এই আন্দোলনগুলোর সফলতা বা সফলতার দৃষ্টান্ত। যাই হোক, বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফলতা যদি আমরা আলোচনা করতে যাই, বিশ্বব্যাপী বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফল কতটুকু হলো, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কতটুকু সফল হতে পেরেছি, কতটুকু এগিয়ে গেছি, সেটা জানার চেষ্টা করি আমরা। বর্ণবাদ বিরোধী আন্দোলনটি এর সাফল্য যদি একটা ধারাবাহিক প্রক্রিয়া, আসলে একদিন এটাকে পরিবর্তন করা সম্ভব না বা পরিবর্তন করা যায় না। মূলত মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আন্দোলনকে বেগবান করেছিলেন, যা বিভিন্ন দেশে বর্ণবাদ আন্দোলনকারীদের মধ্যে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকারীদের মধ্যে একটা প্রেরণা যুগ হয়েছিল। আমরা জানি বিগত আন্দোলনগুলোতে যারা এখানে সম্পৃক্ত হয়েছিল,
যাদের নাম আমি আলোচনা করেছিলাম সেটা তোমরা জানো। মহাত্মা গান্ধী ছাড়াও ডেসমন্ড টুটু, তারপরে আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিংয়ের কথা বলেছিলাম, তারপরে আমরা নেলসন ম্যান্ডেলার কথা বলেছিলাম। যদিও আগের দুইজনের কথা যদি মার্টিন লুথার কিং কিংবা মহাত্মা গান্ধীর কথা বলে, তারা আন্দোলন করেছিলেন কিন্তু আন্দোলনের সফলতা দেখে যেতে পারেননি। একটা পর্যায়ে ডেসমন্ড টুটু কিংবা নেলসন ম্যান্ডেলা তারা কিন্তু এই আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের সফলতা দেখে দেখতে সমর্থ হয়েছিলেন। আমরা জানি যে নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় তিনি শাসক হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে সেখানে দক্ষ ছিলেন। মূলত বর্ণবাদ বিরোধী আন্দোলনের যে সাফল্য বা ধারাবাহিক আন্দোলনের যে সাফল্য, অধিকার প্রতিষ্ঠানের আন্দোলনের যে সফলতা, তারই কিন্তু ফল ছিল বা তারই কিন্তু সকল একটা প্রাপ্তি ছিল হলো দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। বর্ণবাদের বিরোধী আন্দোলনগুলোর অনেকগুলো চিত্র আমরা এখানে বেশ কয়েকটা সফল দিক আলোচনা করবো। তার মধ্যে প্রথম যেটা আমি বলবো, বর্ণবাদ বিরোধী আন্দোলন বিশ্বব্যাপী যে একটা জনসমর্থন, এই জনসমর্থন আদায়ে সক্ষম হয় বা সমর্থ হয়। এর ফলে বিশ্ব জনগণ মানবাধিকার প্রতিষ্ঠার দাবিকে, মানে তাদের যে মানবাধিকার প্রতিষ্ঠার যে দাবি সেটা যৌক্তিক বলে মনে করে। বর্ণবাদের নামে যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়, আন্দোলনকারীরা সেখানে চাপ প্রয়োগ করে, ফলে বর্ণবাদ একটা বিশেষ করে শ্বেতাঙ্গদের নমনীয় হতে করে বাধ্য করে। আগে যেরকম শ্বেতাঙ্গরা মনে করতো যে আমরা উৎকৃষ্ট জাতি কিংবা আমরা সব কিছু করবো, কৃষ্ণাঙ্গরা আমাদের দাস হয়ে থাকে, কিন্তু সেটার ধারণা থেকে তারা দূরে আসে। দ্বিতীয়ত, শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গদের যে সমান অধিকার প্রতিষ্ঠিত হয় এবং সংবিধানে তাদের নেগ্রোদের বা কৃষ্ণাঙ্গদের অধিকার নিশ্চিত করা হয়। তৃতীয় যে কথা বলবো, বিশ্বের দুই পরাশক্তির আফ্রিকার মধ্যে যে দমন নীতি ছিল সেখান থেকে তারা সরে আসতে বাধ্য হয়। সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা কিন্তু খুব ছোটোখাটো বিষয় নয়। এটা একটা মানুষের আজন্ম অধিকার, আজন্ম নারীদের স্বপ্ন, সে অধিকারটা প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার সংবিধানেই দেখব যে 1994 সালে, ঠিক আছে, কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার সুযোগ হয়। আমেরিকার সাথে কৃষ্ণাঙ্গদের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হয়। বর্ণবাদ বিরোধী সৃষ্টিকারী, মানবতা লঙ্ঘনকারী আইনগুলো বাতিল করা হয়, যা মানুষে কী করে সাম্য সৃষ্টি করে। এটাই বর্ণবাদ বিরোধী আন্দোলনের বড় সাফল্য। পঞ্চমত বা পাঁচম যে কারণটা সেটা আমরা বলবো। সেখানে বলা হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলনের বড় সাফল্য হলো কৃষ্ণাঙ্গদের আমেরিকার প্রেসিডেন্টের পদ গ্রহণ। আমরা তো আগেই বলেছিলাম, কিছুদিন আগে বললাম যে আগে যে প্রেসিডেন্টের নাম উল্লেখ করলাম তিনি অবশ্যই ছিলেন একজন কৃষ্ণাঙ্গ ছিলেন। তারা বোমার কথা বললাম। মার্টিন লুথার কিং যে স্বপ্ন দেখেছিলেন, আমরা কিন্তু তোমরা যারা বারাক ওবামার নির্বাচনী ক্যাম্পেইন শুনেছো কিংবা যারা ছিলেন তারা শুনেছেন, তিনি তার শব্দ বারবারই বলতেন যে আই হ্যাভ এ ড্রিম। ঠিক আছে, এই শব্দটা মূলত তার নয়, এটা হলো মূলত আব্রাহাম লিঙ্কনের একটা স্বপ্ন। সেই শব্দটা মার্টিন লুথার কিং যে বলেছিলেন, মার্টিন লুথার কিং যে কথাটা বলেছিলেন যে আমার একটা স্বপ্ন, যে স্বপ্নটা সেটা কি, সব মানুষ জন্মগতভাবে সমান। এই আই হ্যাভ এ ড্রিম বারাক ওবামার কিন্তু স্বপ্ন নয়, স্বপ্নটা ছিল মূলত মার্টিন লুথার কিং এই কথা বলেছিলেন যে আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি, সব মানুষ হলো কি জন্মগতভাবে সমান। কি তা কিছুটা হলে সার্থক হয়। বর্তমানে সাদা কালো মানুষের মধ্যে সেরকম পার্থক্য নেই। তা না হলে আমেরিকার মতো একটা রাষ্ট্রে কৃষ্ণাঙ্গ বারাক ওবামার মতো কিছু নির্বাচিত হতে পারত না। যাই হোক, এরপরে আমরা পারতো না। এরপরে নেলসন ম্যান্ডেলার কথা বললাম, তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন এবং সফল শাসক হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছিলেন। সপ্তমত যেটা বলা হয়, বর্ণবাদ বিরোধী আন্দোলনের ফলে আজকে আমেরিকা অভিবাসী দেশে পরিণত হয়েছে। বর্ণবাদ বিরোধী আন্দোলন যদি এভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে না পড়তো, তাহলে আমেরিকাকে আজকে অভিবাসীদের স্বীকৃতি তারা বাধ্য। তাহলে এখন যদি আমরা পরীক্ষাতে অনেক ক্ষেত্রে দেখে যাই, তাহলে শর্ট প্রশ্ন আকারে আসেন, মনোযোগ দিকে আকারে আসেন যে অভিবাসীদের দেশ কোনটা বলা হয়, নিশ্চয়ই তোমরা লিখবে কি আমেরিকা। তাহলে কেন হলে এই বর্ণবাদ বিরোধী আন্দোলনগুলো যেখানে বিভিন্ন জায়গাতে হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সফল একটা দিক হলো আমেরিকা অভিবাসী দেশে পরিণত হয়েছে। বর্তমানে আমেরিকার কোনো কৃষ্ণাঙ্গ নিজেকে শ্বেতাঙ্গের থেকে কোনো অংশ কম মনে করে না। তাদের ধর্ম, চিন্তা, শিক্ষা এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে তাদের নিজের ক্ষেত্রে সবাই মনে করে তারা মনে করে সমকক্ষ। 8 নম্বর যে কারণটা কথা বলবো, বর্ণবাদ বিরোধী আন্দোলন ফলে জার্মানিদের নাৎসিবাদের যে ভয়াল থাবা, তা থেকে গোটা বিশ্ব রক্ষা পায়। নাৎসিরা মূলত বর্ণবাদের নামে একটা বর্ণবাদের কথা বলে প্রায় অনেকগুলো লক্ষ ইহুদিকে তারা কি করেছিল, হত্যা করেছিল। নাৎসিবাদের আন্দোলনের মুখে বর্ণবাদী কর্মকাণ্ড থেকে সরে আসতে, মানে নাৎসিরা এই আন্দোলন অর্থাৎ কোন আন্দোলন, বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে তারা তাদের সেই যে কর্মকাণ্ড, হিংসাত্মক বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড,
সেখান থেকে তারা সরিয়ে আসতে বাধ্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ তাদের মানবাধিকার ঘোষণাপত্রে সকল বর্ণবাদী বৈষম্য ঘোষিত হয়। এসব আন্দোলন কিন্তু বলতে গেলে বা এসব সফলতা বলতে গেলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফলতা। বাস্তবতা যদি বলতে হয়, বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের যে শিক্ষা প্রতিষ্ঠান ভর্তিতে, চাকরি দেওয়া যেগুলো জায়গাতে গ্রহণের ক্ষেত্রে বা ফর্ম পূরণ করার ক্ষেত্রে এখনো কিন্তু বর্ণপরিচয় উল্লেখ করতে হয়। আসার কথা হচ্ছে যে বর্ণবাদ অর্থাৎ বর্ণবাদের যে আন্দোলনের সফলের কথা বললাম, অর্থাৎ সফলতা থাকলেও এখন কিন্তু বর্ণবাদ ধারণাটা বিশ্ব থেকে উঠে যায় নাই। এখন আসার কথা হলো যে এটা ক্রমান্বয়ে কমে আসতেছে কিংবা ক্রমান্বয়ে সেখান থেকে মানুষ ফিরে আসতেছে। বর্ণবাদে অনেক কথা বলা হলো, বিশ্বব্যাপী আন্দোলনের কথা হলো, সফলের কথা বলা হলো। বাস্তব করতে দু একটা কথা বলতে হয়। বর্ণবাদের চেতনাটা মানুষের কিন্তু বলতে গেলে মনোজগতের একটা বৈষম্যগত চেতনা বা চিন্তা। আমরা যদি আমাদের ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করতে যাই, নিজেদের উপলব্ধি থেকে নিজেদের চিন্তা চেতনা থেকে বলি, আমরা এটা বর্ণবাদ বলতে শুধু শরীরের রঙকে কিন্তু বলা হয় নাই, সাদা চামড়া কিংবা কালো চামড়ার লোকের কথা বলা হয় না। বর্ণবাদ বলতো স্থানগত, ভাষাগত, ধর্মগত, এই যে বিভিন্ন জায়গার ক্ষেত্রে বৈচিত্র্য কিংবা ভিন্নতা, এই বিষয়টাই মূলত বর্ণবাদ। আমরা ক্লাসে যদি হঠাৎ করে কোনো নতুন একটা স্টুডেন্ট আসে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমরা কিন্তু তাকে সাদরে গ্রহণ করতে পারি না। এইটুকু একটা বর্ণবাদের চিন্তা ভাবনা চেতনার একটা বহিঃপ্রকাশ। এভাবেই কোনো বাইরের কোনো লোক আমাদের অঞ্চলে আসলে তাকে স্ট্রেঞ্জার কিংবা বহিরাগত আমরা তাকে যেভাবে ট্রিট করি বা তাদের সাথে যে বিহেভ করি, এটা কিন্তু একটা বর্ণবাদের স্বরূপ। তাহলে আমরা যদি বর্ণবাদ আন্দোলনের সফলতার কথা বলি, বাস্তবিক অর্থে কিন্তু বর্ণবাদের স্বরূপটা এখনও সেভাবে মলিন কিংবা বিলীন হয়ে যায় নাই। আদৌ ভবিষ্যতে কতটুকু বিলীন হবে সেটাও প্রশ্নের বিষয় কিংবা সেটাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু বর্ণবাদ পৃথিবী থেকে উঠে যায়, আমরা সবাই চাই মনে প্রাণে। বর্ণবাদ বিরোধী আন্দোলন আমি মনে করি যে অধ্যায়টা পড়ানো হলো সেটা তোমাদের গতানুগতিক ইতিহাসের থেকে একটু বাইরে, আমাদের বাস্তবিক জীবনের সাথে অনেক গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে অধ্যায়টা ছোটো হলেও পরীক্ষাতে প্রশ্ন আসে। এবং আমি একজন ইতিহাসের শিক্ষক হিসেবে আমি নিজেকে বর্ণবাদ বিরোধী আন্দোলন পড়াতে গেলে আমার ভালো লাগে, যে একটা আলাদা কনসেপ্ট, আলাদা একটা তত্ত্ব মানুষের মনোজগতের মধ্যে তৈরি করা কিংবা যতটুকু সম্ভব তাদের মধ্যে একটা ধারণা দেওয়া। আশা করি বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে তোমাদের প্রশ্ন থাকে, তোমরা পরীক্ষাতে উপকৃত হওয়া। আর পরবর্তী ক্লাসগুলো সবাই দেখবা, সেই আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।